সময়টা তখন 1914 সাল। জাপানের একটা ছোট্ট বাচ্চা খেলতে খেলতে হঠাৎ দেখতে পেল তার সামনে একটা 4 চাকার গাড়ি যাচ্ছে। মোটর গাড়ি তখনকার দিনে এতটা অ্যাভেলেবেল ছিল না। বাচ্চাটা প্রথমবার গাড়ি চলতে দেখে বেশ অবাক তো হয়ই, আর গাড়ির পার্টস এবং মেকানিজমে সে বেশ ইন্টারেস্টেড হয়ে পড়ে। ছেলেটার নাম সোচাইরো হোন্ডা। তবে কেই বা জানতো আগামীতে তার নামটাই একটা ব্র্যান্ড হতে চলেছে। 1906 সালে জাপানের মাউন্ট ফুজির পাশেই একটা দরিদ্র পরিবারে সোচাইরো হোন্ডার জন্ম হয়। তার বাবা ছিল একজন সাইকেল রিপেয়ার মেকানিক। দরিদ্রতার কারণে ছোটবেলা থেকে পড়াশোনা থেকে দূরে সোচাইরো হোন্ডা, আর তাই সে তার বাবার সাথে সাইকেল রিপেয়ারিং এর কাজ করত। তার বয়স যখন 16 বছর, হঠাৎ সে পেপারে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পায়। টোকিওতে আর্ট অটোমোবাইল সার্ভিস স্টেশন নামক একটা কোম্পানির কিছু মেকানিক্স এবং টেকনিশিয়ান প্রয়োজন ছিল। সোচাইরো হোন্ডা তখন সেই কোম্পানিতে অ্যাপ্লাই করে নেয় এবং কিছুদিনের মধ্যে তার জবের কনফার্মেশন পেয়ে যায়। এবারে সে তার গ্রাম ছেড়ে রওনা হয়ে যায় টোকিওর উদ্দেশ্যে। তবে হোন্ডা সেই কোম্পানিতে জয়েন করে মোটেই খুশি ছিল না, কারণ সে মা বাবা এবং পরিবার থেকে এত দূরে এসেছে কেবল অটোমোবাইল কোম্পানিতে জয়েন করে মেকানিজমে অভিজ্ঞ হওয়ার জন্য, কাজ শেখার জন্য। তবে সেখানে গিয়ে দেখতে পায় তাকে এবং তার মতো আরো ওয়ার্কারদের ফ্লোর ক্লিনিং এর কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। সে বাধ্য হয়ে এই কোম্পানিতে কাজ করতে থাকে। তবে সৌভাগ্যবশত কিছু মাস পরে তার কোম্পানির ওয়ার্কশপে তাকে কাজ দেওয়া হয়। এই কাজে সে আগে থেকে বেশ ইন্টারেস্টেড ছিল, তাই সে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় ভালোভাবে অ্যানালাইসিস করতে পারে এবং কিছুদিনের মধ্যেই সে সব ধরনের গাড়ি এবং পার্টস এর মেকানিজমে অভিজ্ঞ হয়ে ওঠে। তৎকালীন সময়ে তার কোম্পানি আর্ট গ্লেমার এবং কার্টিস নামক দুটো স্পোর্টস কার লঞ্চ করে, যার ম্যানুফ্যাকচারিং এ সোচাইরো হোন্ডার অবদান ছিল সবচেয়ে বেশি। সে কিছু বছর এই কোম্পানিতে জব করে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকে। তবে 1928 সালে 22 বছর বয়সে এসে সে চিন্তা করে এখন আর সে এই কোম্পানিতে জব করতে চায় না। সে এখন নিজেই গাড়ির স্পেয়ারিং পার্টস এবং ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুরু করতে চায়। কিছু বছর পরিশ্রমের পরে 1934 সালে 28 বছর বয়সে সে তার এক বন্ধুর সাথে মিলে টোকাই সেকি হেভি ইন্ডাস্ট্রি নামক একটা কোম্পানি শুরু করে। তবে তার কাছে কোনো প্রকার ইনভেস্টমেন্ট না থাকায় কোম্পানি এগোতে পারছিল না, আর তাই সে কোম্পানির ওয়ার্কারদের ছাঁটাই করে নিজেই গাড়ির স্পেয়ার পার্টস এবং পিস্টন বানানোর চেষ্টায় লেগে পড়ে। সে যতই চেষ্টা করছিল কেবল ব্যর্থতা ছাড়া আর কিছুই হাসিল হচ্ছিল না তার দ্বারা। তবে টানা 3 বছর কঠোর পরিশ্রমের পরে 1973 সালে সে একটা পিস্টন বানিয়ে ফেলে। সে তার বানানো পিস্টন টয়োটা কোম্পানির কাছে বিক্রি করার জন্য পাঠায়। তবে সে বুঝতেই পারেনি তার বানানো পিস্টনে এখনো অনেক মিস্টেক রয়েছে, আর তাই টয়োটা কোম্পানি তার বানানো পিস্টনটি রিজেক্ট করে দেয়। এই ঘটনায় সে বেশ ভেঙে পড়ে, কারণ লাগাতার 3 বছরের পরিশ্রম সম্পূর্ণ জলে গেল। তবুও সে থেমে থাকেনি। এবার সে বেরিয়ে পড়ে জাপানের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সমস্ত কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ভিজিট করে, আর সে তার মিস্টেক গুলোকে ধরার চেষ্টা করে। আরো কিছু বছরের প্রচেষ্টার পরে এবারে সে আবারও একটা পিস্টন বানিয়ে ফেলে। অবাক করা বিষয় হচ্ছে এবারে তার বানানো পিস্টন সব ধরনের কোয়ালিটি চেকে পাশ করে যায়। তার বানানো গাড়ির পিস্টন বাজার মূল্য থেকে কিছুটা কম এবং তুলনামূলকভাবে ভালো কোয়ালিটির হওয়ায় সে অল্প দিনের ব্যবধানে অনেক অর্ডার কালেক্ট করে ফেলে। চাহিদা মোতাবেক পিস্টনের জন্য এবারে তার ওয়ার্কারের প্রয়োজন হয়, আর তাই সে 2000 ওয়ার্কার হায়ার করে তার কোম্পানি আবারও শুরু করে। তবে তার এই সফলতা যে ক্ষণস্থায়ী তা কেই বা জানত। 1941 সালে জাপান ওয়ার্ল্ড ওয়ার 2 তে ঝাঁপিয়ে পড়ে। তৎকালীন জাপান সরকার সমস্ত বেসরকারি কোম্পানির হস্তান্তর নিয়ে নেয়। সে সময় জাপানের সৈন্য কম ছিল না, তবুও ওয়ার্ল্ড ওয়ারে তাদের সৈন্য ঘাটতি দেখা দিলে জাপানি সরকার কোম্পানির ওয়ার্কারদের মিলিটারি ট্রেনিং দেওয়া শুরু করে। লাগাতার যুদ্ধ চলতে থাকে, আর সোচাইরো কোম্পানির কোনো পিস্টন প্রোডাকশন করতে পারে না। তবে কোম্পানি না চললেও সব ঠিক হয়ে গেলে কোম্পানি আবারও ঘুরে দাঁড়াবে, এটা ছিল সোচাইরো হোন্ডার দৃঢ় বিশ্বাস। কিন্তু এবারে যে ঘটনা ঘটলো তার জন্য হোন্ডা কেন, গোটা জাপানের কেউই প্রস্তুত ছিল না। 1945 সালের 6 আগস্ট হিরোশিমায় এবং 9 আগস্ট নাগাসাকি শহরে প্রথম নিউক্লিয়ার অ্যাটাক করে আমেরিকা, আর এই নিউক্লিয়ার অ্যাটাকের তেজস্ক্রিয়তা পুরো জাপানের মানচিত্র বদলে দেয়। এই ঘটনার ফলে জাপান আমেরিকার কাছে সারেন্ডার করে নেয়। যুদ্ধ শেষ হয়েছিল বটে, তবে হোন্ডা আরো একবার সর্বস্ব হারিয়ে বসে এবং কোনো উপায়ন্তর না পেয়ে সে তার কোম্পানির বেঁচে যাওয়া মেশিন ও ইকুইপমেন্ট টয়োটা কোম্পানির কাছে বিক্রি করে দেয় নামমাত্র মূল্যে। আর এমনটা শুধু তার সাথেই না, গোটা জাপান এবার ক্রাইসিসের মধ্যে রয়েছে। জাপানের ইকোনমি ভয়ানকভাবে ডাউন হয়ে যাচ্ছে, খাবার এবং তীব্র পানির সংকট দেখা দিচ্ছে, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো আকাশ ছুঁয়ে যাচ্ছে। এমনকি পাবলিক ট্রান্সপোর্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে পেট্রোলের অভাবে। আর এমন সময় সোচাইরো হোন্ডার মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে গেল। সে ভাবলো ছোট ইঞ্জিন সাইকেলে বসানো গেলে অন্তত নিজের যাতায়াতের চিন্তাটা দূর করা যাবে। তবে তার এই আবিষ্কার সকলের এতটাই ভালো লাগে যে সে ঘরে বসে বসে অনেকগুলো ইঞ্জিন চালিত সাইকেলের অর্ডার পেয়ে যায়। সে ইউজড ইঞ্জিন দিয়ে
সাইকেলের ম্যানুফ্যাকচারিং করছিল। তবে মার্কেট ডিমান্ড দিন দিন বাড়তে থাকায় সে নিজেই ইঞ্জিন ডিজাইন করা শুরু করে এবং জাপানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মেশিনের উপরে হোন্ডার লোগো দেখা যায়। লাগাতার কয়েক বছর পরিশ্রমের পরে হোন্ডা এবারে মার্কেট ডিমান্ড অনুযায়ী একটা মোটরসাইকেল তৈরি করে, যা সুপার কাপ নামে বাজারে লঞ্চ করা হয়। নতুন মডেলের এই মোটরসাইকেল এতটা জনপ্রিয় হয়ে পড়ে যে পুরো জাপানের আনাচে কানাচে এটা দেখা যাচ্ছিল। তাছাড়া রেসিং এর উপরে হোন্ডার বিশেষ ঝোঁক ছিল, তাই সে স্পোর্টস বাইক বানানোর সিদ্ধান্ত নেয়। এবারে সে সময়ের বাইক রেসিং এ জিতে যাওয়া বাইকগুলোর স্পেশালিটি একে একে নোট করে নেয়। কিছু বছরের মধ্যে সে প্রথম রেসিং বাইক বানিয়ে ফেলে, যেটা 1962 সালে ইন্টারন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপের ফার্স্ট পজিশন হাসিল করে নেয়। এই রেসের পরে হোন্ডার নামডাক গোটা বিশ্বের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। 1960 সালের মধ্যে হোন্ডা বিশ্বের টপ বাইক ম্যানুফ্যাকচারিং কোম্পানির খাতায় নাম লেখায়। 62 বছর বয়সে এসে হোন্ডা নিজের জীবনে সফল তো হয়, তবে ছোটবেলা থেকে তার গাড়ির পার্টস এবং মেকানিজমের যে ইন্টারেস্ট ছিল সেটা এখনো তাকে তাড়া করে বেড়ায়। তাই সে এবারে কার ম্যানুফ্যাকচারিং এর দিকে অগ্রসর হতে যাচ্ছিল। তবে সে সময় জাপানের কার ম্যানুফ্যাকচারিং এ টয়োটা এবং নিশানের মতো কোম্পানিগুলো আগে থেকেই রাজ করছিল। আর এই অবস্থায় নতুন কোনো কোম্পানি মার্কেটে নেমে বড় কোনো কোম্পানিকে বিট করাটা ছিল অন্ধকারে তীর মারার মতো ব্যাপার। অনেকেই তাকে মানা করে, তবে সে নিজের প্যাশন ফলো করার সিদ্ধান্ত নেয়। কিছুদিনের ব্যবধানে হোন্ডা নিজের কোম্পানিতে প্রথমবার একটা পিকআপ ট্রাক T360 লঞ্চ করলো, যেটা ছিল একটা ফেল প্রজেক্ট। তবে সে থেমে না থেকে এবার একটা স্পোর্টস কার S500 লঞ্চ করলো, যা কেবল কিছু সংখ্যক সেল হয়ে থেমে যায়। কয়েক বছরের লাগাতার পরিশ্রম এবং অসংখ্য ডিজাইন রিজেক্টের পরে ফাইনালি 1972 সালে হোন্ডা সিভিক লঞ্চ করলো। তার এই গাড়ি এতটাই সফল হয় যে আজকের যুগে এসেও মানুষ হোন্ডা সিভিকের নতুন মডেলের অপেক্ষায় বসে থাকে। 1980 সালে হোন্ডা কোম্পানি জাপানের তৃতীয় বৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানির খাতায় নাম লেখায় এবং আরো 10 বছর পরে অর্থাৎ 1990 সালে হোন্ডা কোম্পানি গোটা বিশ্বের তৃতীয় বৃহৎ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে পরিণত হয়। হোন্ডা কোম্পানি আজকের সময়ে এসে কার, মোটরসাইকেল, বোট ইঞ্জিন, প্লেন ইঞ্জিন এবং অসংখ্য পাওয়ার টুল ইকুইপমেন্ট তৈরি করতে সক্ষম। 5 সেপ্টেম্বর 1990 সালে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোচাইরো হোন্ডা তার জীবদ্দশায় না জানি কতবার হোঁচট খেয়েছিল এবং হেরে গিয়েছিল পরিস্থিতি ও সময়ের কাছে। তবে সে একটিবারের জন্যও হারতে দেয়নি নিজের ভিতরের প্যাশনকে। একবার নিজেকে প্রশ্ন করবেন, আপনি আপনার প্যাশনের জন্য কতটুকুই বা লড়াই করছেন।